আমি বরাবরের মতো জিজ্ঞেস করি যে আপনাদের গত ক্লাসে শেখানো হয়েছিল হচ্ছে কি করে জিফ তৈরি করা যায়, অর্থাৎ অ্যানিমেটেড জিফ কিভাবে তৈরি করা যায়। আমরা দুইটা ওয়ে দেখছিলাম, আশা করি প্রত্যেকেই ট্রাই করছেন। তারপর একটু জিজ্ঞেস করি যে আপনাদের জিফে কোনো সমস্যা হচ্ছিল কিনা, কিংবা নিজেরা ট্রাই করে সেগুলো কমপ্লিট করতে পারছেন কিনা। তো আপনাদের একটু ফিডব্যাক শুনি আগে। তার মানে কি আপনারা সবাই ঠিকঠাক মতো জিফ দেখছেন এবং সেগুলো করতে পারছেন? আচ্ছা, যদি তাই হয় তাহলে আজকে আমরা নতুন কোনো জিনিস নিয়ে দেখি রেডি করা যায় কিনা। আজকে নতুন জিনিস বলতে আসলে আমি আশা করছিলাম যে আপনাদের কাছ থেকে যে প্রজেক্টগুলো পাবো সেগুলোই রিভিউ করব এবং দেখব, সেগুলো নিয়ে আলোচনা করব, প্লাস সেগুলোতে কোনো কিছু ভুল টুল থাকলে কিংবা কিছু থাকলে সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব। কারণ আমাদের আমার সিলেবাসে যেগুলো ছিল সেগুলো অলমোস্ট কমপ্লিট। তো নতুন জিনিস হিসাবে আজকে আমরা দাদা একটা জিনিস কথা জি ছিল জি বলুন। ওয়েবসাইটের জন্য যে লোগোটা মানে আমাদের দেওয়া হয়, ওইখানে আমাকে ওই দিন একটা বলল কি যে এআই ফাইলটা দেওয়ার জন্য। তো এআই ফাইল তো আর মোকআপ করা থাকে না। তো নর্মালি আমরা যে লোগোটা করি, কালার টালার সেট করি, ওই ফাইলটাই আমি যদি দেই, ওটাই কি কোড করে ওয়েবসাইটে? দেখেন, আমরা যখন একটা লোগো তৈরি করি, সেই লোগোটা আমরা এআই ফাইল হিসেবে সাধারণত তৈরি করি, অর্থাৎ ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু মেইন লোগোটা তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এখন ইলাস্ট্রেটর দিয়ে যে লোগোটা তৈরি হয় সেই লোগোটাই অ্যাকচুয়ালি আপনার কাছে চাওয়া হয়েছে। তো অনেক সময় সেগুলোকে আমরা ওয়েবের জন্য যখন রেডি করি ফটোশপে, তখন ফটোশপে রেডি করি, ছোট বড় করি। কিন্তু সবচেয়ে বেটার হয় ইলাস্ট্রেটর থেকে যে ফাইলটা আপনি নিয়ে আসতেছেন সেই ফাইলটাকে প্লেস করে কাজ করলে, সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়লে ফাইলটাকে ডাবল ক্লিক করলে আপনি ইলাস্ট্রেটর চলে যেতে পারবেন এবং সেখানে ফাইলটাকে সেভ করতে পারবেন। এবং অনেক সময় এরকম হয় যে ওয়েবে যদি ইলাস্ট্রেটর ফাইল কিংবা এরকম চায়, ওয়েবে ইলাস্ট্রেটর ফাইল সাপোর্ট করে না, কিন্তু এসভিজি ফাইল সাপোর্ট করে। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি ভেক্টর ফাইল, মানে ভেক্টর ফাইল ফরম্যাট। সুতরাং যদি এসভিজি হিসাবে কোনো কিছু আপনি ইউজ করেন তাহলে সেটা ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আর যদি কেউ বলে যে না, লোগোটা ইলাস্ট্রেটরের দরকার, তো সেক্ষেত্রে আগে আগে তৈরি করা যে লোগো, যেটা ইলাস্ট্রেটর রেডি করা আছে, সেই লোগোটাই আপনাদের সাবমিট করতে হবে। তারপরে সেটাকে তারা তাদের মতো ইউজ করবে অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে দাদা। ওকে, আজকে দেখি আমরা কি দেখব। তো আমার ধারণা যে আজকে আমরা একটু দেখি যে একটা গেঞ্জি কিংবা আপনারা যারা এখানে ফ্যাশন ডিজাইনার আছেন, অনেকে ড্রেস ডিজাইন কিংবা এই ধরনের কাজগুলো করেন। তো সেক্ষেত্রে কি ধরনের ডিজাইন করা হয়, ঠিক আছে। বিশেষ করে আমরা একটা জামা কিংবা একটা গেঞ্জিতে যে ধরনের ডিজাইন করি সেটা অ্যাকচুয়ালি একটু ভিন্ন ধরনের ডিজাইন, কারণ সেটা করা হচ্ছে স্ক্রিন প্রিন্টে। আবার ড্রেস কিংবা কাপড়ের উপর যে ধরনের ডিজাইন করি সেগুলা বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে। একটা হচ্ছে ব্লক দিয়ে তৈরি করা হয়, বাটিক দিয়ে তৈরি করা হয়, আবার সেখানে ছাপ বসানো হয়, আবার স্ক্রিন প্রিন্টও করা হয়। বিভিন্ন মেথড আছে ডিজাইনগুলো তৈরি করার। মানে কিন্তু এই সবগুলো মেথডের একেবারে ফার্স্টে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডিজাইনটা রেডি করতে হয়, তাই না? এখন ডিজাইনটা রেডি করার জন্য ব্লকের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ব্লকের জন্য যে নির্দিষ্ট ডিজাইনগুলো থাকে, বেশিরভাগ সময় আমরা বিভিন্ন জায়গা থেকে সেই ব্লকগুলো সংগ্রহ করি। আবার কিছু কিছু ক্ষেত্রে সেই ডিজাইনগুলো আমরা নিজেরাও তৈরি করতে পারি। তো আজকে আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসই দেখব। প্রথমে আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে গেঞ্জিতে কি ধরনের ডিজাইনগুলো রেডি করা হয়। তো যদি আমরা একটা গেঞ্জির ডিজাইনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে অনেক ধরনের ডিজাইন গেঞ্জিতে হতে পারে। যেমন
নর্মালি যে কোনো লোগো ডিজাইন হতে পারে, লোগো ডিজাইন থেকে শুরু করে আবার যে কোনো কোম্পানির স্লোগান হতে পারে। বেশিরভাগ সময় দেখা যায় যে যদি একটা কোম্পানির যে কোনো প্রমোশনের জন্য গেঞ্জি তৈরি করা হয়, সেক্ষেত্রে আহ, বেশ কয়েকটা জায়গায় ডিজাইন হয়। যেমন গেঞ্জির হাতায় এক ধরনের, মানে হাতার উপরে এক ধরনের কোম্পানির লোগো থাকে, তারপর হচ্ছে ফ্রন্টে এক ধরনের লোগো কিংবা ডিজাইন থাকে। অনেক সময় বুক পকেটের উপরে ডিজাইন থাকতে পারে, আবার ব্যাকেও বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, তাই না? তো এখন এই ডিজাইনগুলা আমরা খুব সহজে কাজ করতে পারি এবং বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন হিসেবে মানে বিভিন্ন ইন্সপিরেশন নিয়ে সেগুলোকে কাজে লাগাতে পারি। তো মনে করেন যে আমরা একটা গেঞ্জির জন্য যদি ডিজাইন করতে যাই, তাহলে দেখি যে কি ধরনের ইন্সপিরেশন পাওয়া যায় এবং সেটা নিয়ে কিভাবে কাজ করা যায়। তো সাপোজ আমরা একটা গেঞ্জির জন্য ডিজাইন করতে চাচ্ছি যে একটা কি বলে, একটা মোটরসাইকেল ক্লাব কিংবা সাপোজ মোটরসাইকেল ক্লাবের একটা ডিজাইন করি। তো এখন মোটরসাইকেল ক্লাবের ডিজাইন করতে গেলে আমার প্রথমে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এই ধরনের কোনো ডিজাইন হয়তো আমার দেখতে হবে, কিংবা সেটাকে নিয়ে আমরা একটু কাজ করবো। তা এই ধরনের ডিজাইনের জন্য অনেক ধরনের ভেক্টর আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? সেজন্য যদি আমরা বিভিন্ন ধরনের ভেক্টর আগে নিয়ে নিই, কারণ এই ধরনের ডিজাইন বেশিরভাগ সময় ইলাস্ট্রেটরে করা হয়। এবং গেঞ্জির ডিজাইনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গেঞ্জি কিংবা কাপড়ের ডিজাইনের ক্ষেত্রে যে প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে কাজ করা হয়। যেমন যখন আমরা ফটোশপে কাজ করছি, আমাদের কালারের জন্য কিন্তু সিএমওয়াই কে কিংবা আরজিবি এই দুটো সেন্স থাকলেই হতো। যে সিএমওয়াই কে তে আমরা যদি প্রিন্টের কাজ করি সেক্ষেত্রে এটা সিএমওয়াই কে তে কাজ করব, যদি আরজিবি তে কাজ করি সেক্ষেত্রে আমরা আরজিবি তে কাজ করব। ডিজিটাল প্রিন্টের জন্য কিংবা এই ধরনের কাজে আমরা আরজিবি তে কাজ করব। এই দুটো জিনিসই আমাদের মাথায় রাখতে হতো। কিন্তু আমরা যদি গেঞ্জি কিংবা ছাপ প্রিন্ট কিংবা স্ক্রিন প্রিন্টের কথা চিন্তা করতে যাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনেকগুলো কথা মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে প্রিন্টিং প্রেসে যেমন কাগজের একটার উপর একটা কালার প্রেস করা যায়, একটার উপর, মনে হচ্ছে এখানে সমস্যা হচ্ছে, একটার উপর একটা কালার যখন আমরা প্রিন্ট করতে পারি, কিন্তু ইয়ের ক্ষেত্রে কখনোই আমরা এই ধরনের একটার উপর একটা কালার প্রিন্ট করতে পারবো না স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে। কারণ স্ক্রিন প্রিন্টের প্রত্যেকটা কালার হয় হচ্ছে সলিড কালার, ঠিক আছে? এখন সলিড কালার দিয়ে আমরা যদি কোনো ডিজাইন করতে যাই, তাহলে সেই ডিজাইনটা কি ধরনের হতে পারে? অনেক সময় ডিজাইনটা হতে পারে টেক্সট বেস, অনেক সময় হতে পারে যে কোনো একটা আচ্ছা, কোনো ধরনের ডিজাইন হতে পারে। কিন্তু যেটাই আমরা স্ক্রিন প্রিন্ট করতে যাই কিংবা ব্লকে করতে যাই, একটা সময় যেটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা ডিজাইন হবে সেপারেট সেপারেট, ঠিক আছে? প্রত্যেকটা কালার সেখানে আলাদা আলাদা করে প্রিন্ট করতে হবে। একসঙ্গে আমি দুইটা তিনটা কালার কিংবা একটা কালারের উপরে ছাপ দিয়ে সঙ্গে সঙ্গে আরেকটা কালার কখনোই প্রিন্ট করতে পারবো না। তো যদি এটা মাথায় রাখি, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যে আমরা যখন গেঞ্জি ডিজাইন করব তখন খুব বেশি কালার যেন সেখানে আমরা ইউজ না করি। কারণ খুব বেশি কালার যদি আমরা ইউজ করতে যাই, তাহলে অবশ্যই সেটা গেঞ্জিতে খুব ভালো করে ইউজ করতে পারবো না। তো সেজন্য এই জিনিসগুলো আমার সবসময় মাথায় রাখতে হবে, যে আমরা কি ধরনের কাজ করতেছি এবং সেই ধরনের কাজের জন্য কোন ধরনের কালার এবং কোন ধরনের কি আমার সবচেয়ে বেশি ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে কিছু জিনিসপত্র দেখছি, যেমন এইখানে এই মোটরসাইকেলটা আমার বেশ ভালো লাগতেছে। তো আমি একটু চাইবো এটাকে নিয়ে নিতে। এখন এটাকে নিয়ে নেওয়ার জন্য
এটাতে রাইট বাটন করলে তো কিছু হয় না। তো তার জন্য আমার কি করতে হবে, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমার এখান থেকে বের করে নিতে হবে। আচ্ছা, LC12 এবং আচ্ছা, এই হচ্ছে গ্রাফিক্সটা। এইখানে যে গ্রাফিক্সটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি কোডিং এ গিয়ে আমি গ্রাফিক্সটাকে বের করে নিয়ে আসলাম। এইখান থেকে এই গ্রাফিক্সটাকে আমি কপি ইমেজ করতেছি কিংবা সেভ ইমেজ হিসেবে রেখে দিই। দাদা কোডিং এ যাওয়ার জন্য শর্টকাট কিটা কি যেন? F12। হ্যাঁ, আবার বলেন তো। F12 ফাংশন 12। কিংবা এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমার এখানে একটা ইয়ে লোড করা আছে, সেটা দিয়ে আমি খুব সহজেই যেতে পারছি। ডেভেলপার টুলস, ঠিক আছে, ডেভেলপার টুলস কিংবা কিবোর্ড থেকে F12 দিলে কোডিং চলে আসার কথা। তো যাই হোক, আমি এটা নিয়ে নিলাম। এখন নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি কি ধরনের কাজ করব কিংবা কি ধরনের ডিজাইন সেখানে তুলতে পারবো, তার একটা ছোট আমি একটা ইয়ে নিয়ে নিই। সাপোজ যদি আমি এই ধরনের ডিজাইন একটা রেডি করতে চাই, এই ধরনের ডিজাইন যদি আমরা রেডি করতে চাই, তাহলে আমার এই উইং গুলো লাগবে এবং এই দুই পাশে উইং প্রয়োজন। এবং উপরে যে জিনিসটা আছে সেটা আমরা মনে হয় নিজেরাই বানিয়ে নিতে পারবো, এবং অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আমরা টুকটাক যেগুলো বানানোর দরকার বানাই নিব, আর যেগুলো না বানানো যায় সেগুলো রেডি করে নিব, ঠিক আছে। তো এখন দেখি আমার যেটা দরকার সেটা হচ্ছে উইং। তাহলে দেখেন এখানে আমি উইং পেয়ে যাচ্ছি এবং এটা ফ্রি, সো আই ক্যান গেট ইট, ফ্রি ডাউনলোড। এটাও নিয়ে নিলাম। এরপরে আমার যেটা দরকার সেটা হচ্ছে ব্যাজ। ব্যাজ বানাচ্ছে যে এই ধরনের কিছু ভেক্টর, something like that. তো সেগুলো আমি মনে করি যে এখান থেকে হয়তো পেয়ে যাব। হ্যাঁ, এখান থেকে আমি পেয়ে যাব। তো এটাকে আমি একটু ডাউনলোড করে নিই। এখন দেখেন আমার যা যা উপাদান দরকার ছিল আমি সবই পেয়ে গেছি কিংবা নিয়ে নিচ্ছি। তো এই উপাদানগুলোকে আমি জাস্ট এখন একত্রিত করব। এই একত্রিত করাটাই হচ্ছে কাজ। এছাড়া বাদ বাকি জিনিসপত্র তো আমার পেয়ে গেছি। সুতরাং এখানে দেখতে পাচ্ছি আমি যে আমার এখান থেকে উইং দরকার, তাই না? তো আমার মনে হয় আচ্ছা, আমার মোটরসাইকেলটা কি ধরনের আগে আমি তাই দেখি। এই হচ্ছে আমার মোটরসাইকেল। সো আমার ওই ধরনের উইং হলে হবে না। এখন প্রথমে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইখান থেকে আমি মোটরসাইকেলটা বের করতে চাচ্ছি। যদি এইখান থেকে মোটরসাইকেল বের করতে হয়
অর্থাৎ পারফেক্টলি মোটরসাইকেলকে ভেক্টর হিসেবে আমার বের করতে হয়। তাহলে কি করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে, সেটা হচ্ছে ইমেজ ট্রেস। আমরা এটাকে ইমেজ ট্রেস করব এবং ইমেজ ট্রেসের উপর ক্লিক করলে দেখেন জিনিসটা চলে আসছে, তাই না? সো ইজি। আর যেহেতু এটা টোটালি 2 কালার ছিল, সো এখান থেকে কালার ড্রপ করার কিছু নাই, কিংবা কালার ড্রপ করার কোনো সুযোগ নাই। সুতরাং এখানে পারফেক্টলি এই জিনিসটা আমি পেয়ে গেছি। সুতরাং এটাকে আমি এক্সপান্ড করব। এক্সপান্ড করার পরে এখন বাইরের যে জিনিসটা আমার দরকার নাই, লাইক বাইরের এই ব্ল্যাক জিনিস এবং এই ক্যাফে রেসের কথাটা, এই জিনিসগুলো আমি ফেলে দিলাম। তাহলে আমার এখন এই মোটরসাইকেল থেকে গেল, এইটা হচ্ছে আমার প্রয়োজন। তাহলে এই যে মোটরসাইকেল যেটা থাকলো সেটা আমার সেই পার্টের বাইরে আরো একটা কালো বর্ডার দিতে, এটা দেখেন আমার টোটাল বাইরের পার্ট। এখন এর যদি আমি বাইরে আরো একটা কালো বর্ডার দিতে চাই, কি করব? অবজেক্ট, এবং অবজেক্টে গিয়ে এখানে দেখেন কি আছে, পাথ, অফসেট পাথ, অর্থাৎ জাস্ট পাথটাকে আমি বাইরের দিকে একটু মোটা করুন, মনে হচ্ছে বেশি হয়ে যাবে, 0.5, এই 0.05। ওকে, 0.5 করলাম। এই যে বাইরের একটা পার্ট চলে আসছে, সুতরাং এটাকে আমি ব্ল্যাক করে দিই। দেখেন আমার টোটাল বাইরের দিকে একটা ব্ল্যাক পাথ তৈরি হয়েছে, তাই না? সামহাউ এখানে মনে হচ্ছে আমি কিছু জিনিস মিস করছি। যদি এরকম মিস করা কোনো অংশ থাকে, আমার এটাকে অবশ্যই আলাদা করে রেডি করে নিতে হবে। না, এর চেহারাই এরকম। দেখেন অ্যাকচুয়ালি ছোট ছোট কিছু ডিটেলস মিস করা হয়েছে, যেমন এই যে স্কেল আছে, স্কেলের কিছু অংশ এবং এই যে দাঁতের কিছু অংশ আমি কিন্তু মিস করছি। এগুলোকে রাখতে গেলে আমার আরো অনেক কাজ করতে হবে। তা সেই জন্য বেটার হচ্ছে যে এইখান থেকে আমি এই জিনিসটাকে জাস্ট ড্র করে নিই, লাইক এইভাবে নিজেরাই নিজের মতো করে ড্র করে নিই, যেটা ভালো মনে হয়। তারপরে ড্র করা জিনিসটা আমি জাস্ট ওর উপরে বসাই দিব, তাহলে আমার জিনিসটা পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে? কারণ কিছু ছোট ছোট জিনিস যখন আমি এখানে ইমেজ টেস্ট করছি, তখন অবশ্যই কিছু ছোট ছোট জিনিস এখানে মিস হবে, এবং এই ছোট ছোট জিনিসগুলো যদি আমি রাখতে যাই, অনেক সময় মানে সেগুলো ধরে ধরে করতে হবে। তো মাঝে মধ্যে সময় বাঁচানোর জন্য এই ধরনের ছোট ছোট জিনিস স্কিপ করে যাওয়া যায়, কিন্তু যখন এই জিনিসগুলো স্কিপ করার কোনো সুযোগ থাকবে না, যেমন এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে দাঁতের যে পার্টগুলো ছিল, সেই পার্টগুলো যদি না দেয়া হয়, এটা একটা বড় একটা পার্ট জেনে লস হয়ে যাবে, তাই না? সুতরাং এই পার্টটা আমি এখানে রেডি করতেই চাই, যদিও হয়তো ঠিকঠাক মতো আমি রেডি করব না, জাস্ট খুব সহজে কাজ করার জন্য। ভাই এটা কি পেন টুল দিয়ে করতেছেন? জাস্ট পেন টুল দিয়ে। এই যে দেখেন এই এই পার্টগুলো আমি নিয়ে এসেছি, এখন এই পার্টগুলো একটু ছোট করার কি দরকার আছে? কারণ আমার এখানে তো সেম সাইজই ছিল, কিন্তু ছোট করার দরকার। আচ্ছা, এইটা দেখেন আমি এই কালার দিচ্ছিলাম, এটা মনে হচ্ছে টোটাল সলিড না, এই হচ্ছে ব্ল্যাক সলিড কালার। এটা মনে হয় আরেকটু নিচে নামবে মনে হয়। একটু নিচে নামবে না?
তাই মনে হচ্ছে। অবশ্যই। এই বরাবর হওয়া উচিত actually। আচ্ছা দেখেন এখন উপরের দিকে এটা কিন্তু আমার জায়গা মতো পড়েনি, সুতরাং এটাকে আমি একটু এডিট করে দিই জাস্ট। এখন আমার মোটামুটি ওকে মনে হচ্ছে। তারপরেও যদি মনে হয় যে না এখান থেকে আরেকটু বেটার কিছু করা যায়, তো সেক্ষেত্রে এটাকে এই পাশ থেকে কিছু দাঁতের ভাঁজ দিয়ে দিই। আর তারপরে এখানে যখন আমরা এই পাতটা রেডি করছি, তখন দেখেন যে এখানে যে কর্নার গুলো আছে, কর্নার গুলো অনেক বেড়ে গেছে, এবং সেই জন্য যেটা করবো সেটা হচ্ছে স্ট্রোকে গিয়ে এই কর্নার গুলো আমি কি করে দিব, রাউন্ড করে দেবো। রাউন্ড করে দিলে এই ভাঁজটা মানে খুব একটা বেশি ভাঁজ আমার থাকলো না, এটা জাস্ট এইভাবেই থাকলো। তো যাই হোক, আই থিঙ্ক দ্যাট ইজ ওকে, আমার কাজ চলবে। এখন এটাকে সরাই রাখি। আচ্ছা আমি কাজ করতেছি, আপনারা যা দেখেন কিভাবে করি। পাখাগুলো পিঠে দিলে ভালো হবে না মনে হয়, একটু বাঁকা করে? অ্যাকচুয়ালি তাই করতে চাচ্ছি।
যেটা করতেছিলাম, আমি প্রথমে উইংটাকে রেডি করলাম। উইংটাকে রেডি করার জন্য আমি দুইটা টুলসের সাহায্য নিচ্ছি। একটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন এই টুলস দিয়ে কি করা যায়, এই টুলস দিয়ে যে উইংটা আমরা দেখছিলাম সেই উইংটাকে পার্সপেক্টিভলি ছোট বড় করা যায়, ঠিক আছে। যেমন এটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট করা যায় এবং এটা দিয়ে ফ্রি ডিস্টর্ট করা যায়। তো এটা দিয়ে যখন আমি পার্সপেক্টিভ ডিস্টর্ট করছি, তার মানে এইভাবে কিংবা এর উল্টো ভাবে। তো আমাদের দরকার ছিল এই উইংটা বড় করার দরকার ছিল, কারণ এটা পিছন দিকে দেখা যাবে। সুতরাং উইংটা আমরা এইভাবে জিনিসটাকে রেডি করছি, ঠিক আছে। দেখেন রেডি হয়েছে। এরপর আমরা এটাকে বসাইছি। বসানোর পর মনে হচ্ছিল জানি ঠিক মতো বসে নাই কিংবা লেভেল হয় নাই, সেজন্য এটাকে লেভেল করার জন্য আমরা এই টুলটা অর্থাৎ শেয়ার টুলটা ইউজ করছি, ঠিক আছে। শেয়ার টুল দিয়ে এই উইংটাকে যখন আমরা শেয়ার টুল দিয়ে একটু করছি, তখন জিনিসটা আমরা এইভাবে রেডি করে ফেলছি। এবং যখন আমার জিনিসটা এইভাবে রেডি হয়ে গেছে, দেন আমরা জাস্ট এখানে এটাকে বসাই দিচ্ছি এবং বসাই দেওয়ার পর টোটাল জিনিসটাকে গ্রুপ করে ফেলছি। এরপরে আমাদের এইখানে পরে যে ইয়েটা নিয়ে আসলাম, সেইখান থেকে আমার এই যে পাতাগুলো ছিল লিফ, সেই লিফগুলো আমি জাস্ট এনে এখানে বসাই দিচ্ছি, তাই না। এখন বসাই দেওয়ার পর আমার মোটামুটি ডিজাইনটা কিন্তু রেডি। এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটা একটু বড় করি, না হলে মনে হচ্ছে জানি। আচ্ছা, এটাকে বড় করার পরে এটাকে একটু আনগ্রুপ করি এবং এইটাকে আলাদা করি এবং এটাকে আলাদা করি। এই দুইটা আলাদা জিনিস, তো আলাদা থাক। এরপরে আমরা এটাকে আরেকটু কাছে নিই যতদূর সম্ভব, ঠিক আছে। এখন এই যে নিয়ে নিলাম। এখন দেখেন মনে হচ্ছে জানি এইটা মোটামুটি বসে গেছে। তারপরে যদি আরেকটু ঠিক করতে হয়, এটাকে একটু নিচে নামাতেই পারি এবং টোটাল জিনিসটাকে আরেকটু ছোট করে নিয়ে আসি। তাহলে আমার পেজের মধ্যে আমি এখানে দিতে পারতেছি। জাস্ট এখানে টোটাল জিনিসটাকে আমি নিয়ে আসলাম। এখানে আমার টোটাল যে মোটরসাইকেল আছে এবং মোটরসাইকেলের সঙ্গে অন্যান্য জিনিস আছে, এগুলোকে যদি আরেকটু বেটার করতে পারি, যদি করতে চাই, এইভাবে রেডি করতে পারি। এখন রেডি করার পরে আমার মনে হচ্ছে জানি যে লিফগুলো ছিল সেগুলোর জন্য সেগুলো মানে উপর দিয়ে চলে যাচ্ছে, সেজন্য এটাকে একটু ছোট করে দিলাম আমি। তো এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে নিচে আমার একটা কথা লেখা থাকবে। লাইক নিচে কথাটা লেখার জন্য আমি জাস্ট এটাকে ইউজ করব, ঠিক আছে। এটাকে ইউজ করব এবং এটাকে ইউজ করার জন্য একটু ছোট করে এইখানে এটাকে অ্যাড করে দিই। প্রয়োজন পড়ে এটাকে আমি আরেকটু ছোট করতে পারি এবং এটাকে এমন ভাবে অ্যাড করব যাতে মনে হয় জানি লিভগুলো এটার সঙ্গে যেন ঠিকঠাক মতো অ্যাডাপ্ট হয়। তো যার কারণে এটাকে খুব বেশি ছোট আমি করতে পারতেছি না। এই টাইপ হচ্ছে বেটার। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে লিভগুলোকে আরেকটু দূরে সরানো প্রয়োজন, যেহেতু এইটার জন্য একটা স্পেস দরকার, তাই না। ওকে, আই থিঙ্ক দ্যাট ইজ বেটার। এখন এখানে কি লিখবো, এখানে আমি লিখতে চাই হচ্ছে একটা সংখ্যা 1978 কিংবা এই টাইপের কিছু একটা, যে একটা সাল, যতদিন থেকে মোটরসাইকেল ক্লাব চলছে কিংবা এই টাইপের কিছু একটা। তো যার কারণে আমার একটা এখন টেক্সট নিতে হবে। টেক্সটের জন্য অবশ্যই এখানে আমি একটা বোল্ড ফন্ট ইউজ করব। এই ফন্টটা তো যথেষ্ট ভালো। ওকে, আই লাইক দিস ওয়ান। কিন্তু মনে হয় জানি ফন্টটা একটু বেশি চিকন হয়ে গেছে, তাই না। তো এটাকে আমার মোটা করতে হবে, আর এটাকে মোটা করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্ট্রোক দিয়ে দেওয়া। তাহলে এই ফন্টটার স্ট্রোক দিই আমি, স্ট্রোক 6। ওকে, এখন এটাকে একটু ছোট করে এটাকে আমি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর অবশ্যই এটাকে সাদা করতে হবে, যেহেতু আমার টোটাল ডিজাইনটাই সাদা কালো। দেখেন স্ট্রোকের কারণে কিছু দেখা যাচ্ছে না, যেহেতু স্ট্রোকটা ব্ল্যাক, ওইটা ব্ল্যাকের সঙ্গে মিশে গেছে, সুতরাং আমি স্ট্রোকটাকে ব্ল্যাকে নিয়ে আসলাম। এখন এটা একেবারে গায়ে লেগে গেছে, সো আই নিড সাম স্পেস হিয়ার, সো আই উইল গো উইথ 50। হ্যাঁ, এখানে এটা বসে গেল। যদি একটু বেশি মোটা হয় আমরা অবশ্যই এটাকে একটু চিকন করতে পারি, লাইক 4। আই থিঙ্ক দ্যাট ইজ ওকে।
আচ্ছা, এখন উপর দিকে আমি চাচ্ছি একটা টেক্সট। আর টেক্সট লেখার জন্য আমরা কি করব, জাস্ট একটা গোল সার্কেল টেনে নিই, যে সার্কেল অনুযায়ী আমরা টেক্সটটাকে লিখব। মোটামুটি এটা তো আমাদের সার্কেল হতেই পারে। এখন এটার জন্য আমাদের একটা কালার দিয়ে নিতে, এই মানে এই টেক্সট মানে এই সার্কেল বরাবর আমরা টেক্সট লিখবো, এবং টেক্সটটা কি লিখবো, বাইকার্স ক্লাব কিংবা এই টাইপের কিছু একটা। সুতরাং লিখে ফেলি এইখান থেকে টাইপ টুলস, এটা জাস্ট এখানে ক্লিক। সুতরাং এখন লিখে ফেলি কি, মেক ইট বিগার। এবং কিবোর্ড থেকে বড় করার জন্য একটা শর্টকাট কি আছে, আপনাদের আগে বলছি কিনা, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এবং গ্রেটার দেন লেস দেন দিয়ে আমরা যেগুলো ইউজ করি, গ্রেটার দেন এবং লেস দেন। কন্ট্রোল শিফট গ্রেটার দেন দিলে এটা বড় হবে, কন্ট্রোল শিফট লেস দেন দিলে এটা ছোট হবে, ঠিক আছে। এখন টাইপ টুলসে যাই, টাইপ অন এ পাথ এবং টাইপ অন এ পাথ অ্যাকশন, এটা ফ্লিপ করি না, এটা ফ্লিপের দরকার নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে বেজলাইন সেন্টারে থাক, এটা ফ্লিপ করব না, এটা এইভাবে থাকবে। আমার এই সাইডটা রেডি করার দরকার। এখন রেডি করার জন্য আমি দেখতে পাচ্ছি কি, আমার টপ মার্জিন হচ্ছে এইটা টপ মার্জিন না, টপ মার্জিন হবে হচ্ছে আমার এইটা, এবং বটম মার্জিন হচ্ছে ওই এইটা, তাই না? এই যে, তাহলে আমার এই জিনিসটা বসে গেল। তাহলে এখন কথাটা লিখলাম, লেখার পরে মনে হচ্ছে জানি কথাটাকে আরেকটু বেটার কোনো ফন্ট দিতে হবে, লাইক এই টাইপের কিছু একটা, এবং এটাকে এবং ছোট করি, আরেকটু ছোট, না চলে না। এই লেখাটা একটু ছোট করে দেখি হয় কিনা। এখন এটাকে একটু বড় করতে চাচ্ছি, বাইকার্স গ্যাং লেখাটা এখন ঠিক আছে। এখন যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে লেখাটা ঠিক তো আছে, কিন্তু এটা ঠিক গ্যাং গ্যাং মনে হচ্ছে না। আমার এমন কিছু একটা লেখা দিতে হবে যেটা দেখে মনে হয় যে দ্যাট ইজ সামথিং রিয়েলি গ্যাং টাইপের, তাই না? এবং এর হাইটটা একটু বাড়াই দিই, বেশি হয়ে গেছে, লাইক সামথিং লাইক দ্যাট। ওকে, এখন আমরা এখান থেকে একটু ছোট করি। এখন দেখি এটা টোটাল মিলে কি হলো। নিচের এটা আমার দরকার নাই, টোটাল এই জিনিসটা প্রয়োজনে আমরা আরেকটু ছোট করি পেজের মধ্যে, না হলে পেজটাকে একটু ঘুরাই নিয়ে আসি, লাইক ডকুমেন্ট সেটআপ, এডিট, আর্টবোর্ড, এটাকে না একটু বড়ই করি, তাই না? বড় করার জন্য পেজটাকে ধরে এরকম ভাবে আমরা বড় করতে পারি। ওকে, নাও ইটস ওকে। সো দ্যাট ইজ আওয়ার থিং ফাইনালি। খুব একটা বেশি কিছু না, বাট আমরা আমাদের মতো চেষ্টা করছি। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটাকে একটু বাড়াই দিয়ে দেখি যে এটা যদি একটু এপাশ ওপাশ দিয়ে বেরোয় যায় তাহলে তো সমস্যা নেই আমার, তাই না? তো এইটা যদি এপাশ ওপাশ দিয়ে বেরোয় যায়, অবশ্যই এই যে বাইকার গ্যাংস কথাটা লেখা আছে, এই লেখাটাকে অবশ্যই আমার একটু কিছু দিয়ে রেডি করতে হবে। তো আমি কি দেবো, এখানে একটা স্টক দিয়ে দিই, লাইক 6, এবং সেই স্টকটা আমার হবে কোথা থেকে, জাস্ট বাইরে থেকে স্টক হবে, এবং স্টকটা হবে সাদা। তো নর্মালি এটা বাইরে থেকে হচ্ছে না, তো বাইরে থেকে হতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে পাথ যেটা আছে, মানে টেক্সট যেটা আছে, টেক্সটটাকে
আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন। এরপরে দেখেন এটাকে আমি বাইরে দিয়ে দিতে পারতেছি, তাই না? জাস্ট আউটলাইন মানে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে এইখানে যেই জায়গাগুলোতে আমার এই যে উইংটা এর উপরে উঠে গেছে সেসব জায়গায় আমার এটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু যদি উইংটা উপরে না ওঠায় আমি অন্যভাবে এটাকে রেডি করতে যাই, উইংটা এর উপর দিয়ে উঠে গেছে মনে হয় জানি সেটাই বেটার মনে হচ্ছে, তাহলে দেখেন আমার টোটাল এই জিনিসটা রেডি হয়ে গেল। এখন এই জিনিসটাকে আমি যে কোনো একটা গেঞ্জির উপরে রেডি করতে চাই। এটাকে আরেকটু ডানে সরাই, ওর সঙ্গে লেগে যাচ্ছে। এখন চাইলে আমরা এখানে দু একটা কালারও দিতে পারি, লাইক এইখানে যে দুটো ছিল সেই দুটোকে আমরা একটু আলাদা কালার দিতে চাই। যদি তাই হয় দেন we can go through this one. আর এখানে টেক্সট যেটা আছে টেক্সটের আমরা একটা বর্ডার দিছিলাম, এই টেক্সটটাকে আমরা আউটলাইন করব, কারণ আউটলাইন করলে এই জিনিসটা আমরা যখন ছোট বড় করব তখন যাতে এই জিনিসটা আমার ডিস্টার্ব না করে। ক্রিয়েট আউটলাইন, এবং এইখানে দেখেন বাড়তি যেটা আছে অর্থাৎ স্ট্রোক যেটা আছে সেই স্ট্রোকটাকে আমি ভেঙে নিব। তার জন্য কি এক্সপান্ড ফিল অ্যান্ড স্ট্রোক, ওকে। তাহলে দেখেন এখানে এখন অনেকগুলো লাইন তৈরি হয়ে গেছে। তো এইটাকে আমি যদি সিঙ্গেল গ্রুপ করতে চাই, এটাকে ফার্স্টে আনগ্রুপ করব, তারপর এই যে দেখেন টোটাল মিলে যেটা আছে সেটাকে জাস্ট আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গেল কই, ওকে। এইখানে টোটাল মিলে, ওকে, টোটাল মিলে জাস্ট ইউনাইট করে দিচ্ছি। ইউনাইট করে দিলে টোটাল মিলে এখন জাস্ট একটা ইয়ে হয়ে গেল। কিভাবে দেখেন এখন টোটাল মিলে একটা কপি হয়ে গেছে, না হলে এর ভিতরে অনেক ছোট 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 ভাগ হয়ে থাকতো। তো এখন এটাকে আমরা এই কালার দিয়ে দিই, এবং এখানে বাইক যেটা আছে এটাকে কি করে নিই। এখন বাইকের ভিতরে যে কালো যেটা আছে, সাপোজ বাইকার গ্যাং কথাটা যেটা লেখা আছে সেটা আমি এই কালার দিতে চাই, এই কালার দিয়ে দিলাম। এখন বাইকের ভিতরে যে কালো যে সেকশনগুলো আছে সেগুলোকে সব আমি একসঙ্গে চেঞ্জ করতে চাই, কিন্তু এখানে তো কালো এবং সাদা দুই ধরনের জিনিসই আছে, তাই না? তো সেই জন্য আমি টোটাল কালো কালারটা এর ভিতর থেকে সিলেক্ট করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এইখানে এই একটা সেকশন, এইটার কালার হবে হচ্ছে এইটার মতো। এখন টোটাল কালো কালারটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য স্টক কালার, সরি স্টক কালার না, ফিল কালার, এই যে এখানে ক্লিক করলাম। মানে আমরা এখানেও যাইতে পারতাম, সিলেক্ট সেম ফিল কালার। দেখেন যতগুলা ব্ল্যাক ফিল কালার ছিল সব একবারে সিলেক্ট হয়ে গেছে। এখন এইটাকে আমরা এই কালার দিয়ে দিই, নাকি এই কালার, দ্যাট ইজ গুড। শুধু দেখেন এইখানে এই ব্ল্যাকটুক আলাদা রয়ে গেছে, তাই না? এখন এই ব্ল্যাকটুকে আমি আবার এই কালার দিয়ে দিলাম, তাহলে টোটাল জিনিসটা আমার হলো হচ্ছে এরকম। এখন যদি চাই এইখানে যে কালারগুলো আছে সেই কালারগুলোকে আরেকটু বেটার করতে, এরকম চলতেই পারে। তাহলে দেখেন এটা টোটাল দুই কালারের একটা জিনিস তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এর উপরে কিছু থাকে না যে একটু ওল্ড হয়ে গেলে জিনিসগুলো একটু কেমন কতগুলো ছিটা 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 তৈরি হয়, এই ধরনের কিছু একটা আমি দিতে চাচ্ছি। আর এই ধরনের কিছু একটা দেওয়ার জন্য আমার আরেকটা জিনিস নামাতে হবে। তো এটাকে আমরা একটু সেভ করি। বাইকার গেম সামহাও এখানে এসটা হয়তো হবে না। আচ্ছা, এখানে করবো এখানে দেখেন যখন আমরা ওল্ড টেক্সচার দিচ্ছি আমরা কিছু টেক্সচার পাইছি, যেখান থেকে যেটা দিয়ে আমরা যদি ওইখানে রেডি করি আমার জানি মানে দেখাতে হবে যে সামথিং ওল্ড টাইপের, তাই না? তো ওল্ড টাইপের টেক্সচারের জন্য এইখানে দেখেন যেমন এই যে ভিন্টেজ স্ক্র্যাচেস ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা নিতে পারি। আই থিঙ্ক আই উইল গো দিস ওয়ান।
এইখানে যেটা আছে সেটাকে আমি জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে ইমেজটা এখানে নিয়ে চলে আসি আলাদা একটা জায়গায়, আলাদা একটা পেজে। এখানে যেটা আছে সেটা থাক, ক্রিয়েট আলাদা পেজ, এবং সেখানে এখানে এই জিনিসটা আমার তৈরি হলো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ইমেজ ট্রেস করব। ঠিক আছে, এখন ইমেজ ট্রেস করে আমি দেখতে পাচ্ছি যে টোটাল জিনিসপত্র হারাই গেছে। সো এটাকে আমরা আবার নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে মোড ব্ল্যাক এন্ড হোয়াইট, অ্যাডভান্সে গিয়ে ইগনোর হোয়াইট, এবং এইখানে কালারটা আমি বাড়াই দিই। যত বেশি কালার বাড়াবো তত বেশি বেড়ে গেছে, তত বেশি আমার এই ব্রাঞ্চগুলা রেডি হবে। Best. So make something better. না, গ্রে স্কেল আমাকে রেজাল্ট দিচ্ছে না। সো ব্ল্যাক এন্ড হোয়াইট ইজ গুড, এবং এটা আরেকটু বাড়াই দিই দেখি। আচ্ছা, এটা থাকলো। এটা নিয়ে আমি কাজ করতে পারবো মনে হয়। এক্সপান্ড করি, এবং এক্সপান্ড করার পরে আমার নিচের যে অংশ আছে এই অংশটা আমার আসলে দরকার নেই, এই যে নিচের অংশ, কারণ এখানে পুরো সলিড এই অংশটা। তো এই অংশটা আমি আউট করে দিলাম, আমি শুধু এই অংশটা রাখবো, এবং এই অংশটা রাখার পর এইখানে যে বিগ ডটগুলো আছে সেই বিগ ডটগুলো আউট, বিগ ডটগুলো আমার দরকার নেই। সো দ্যাটস দ্য থিং আই নিড। কিন্তু এটাকে একটু কপি করে নিব, সরি, একটু কপি করে এটাকে একটু ঘোরায় নিলাম, যাতে সিমিলার মনে না হয় অ্যাকচুয়ালি। তো এইটাকে নিয়ে আমি কাজ করব। দেখা যাক, এইটা হচ্ছে আমার জিনিস, মানে মেইন জিনিস, যেটাকে আমি গ্রুপ করে ফেললাম, এবং এর উপরে এই গ্রান্স যেটা ছিল সেটাকে বসাই দিলাম, বসাই দিয়ে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এবং এই গ্রান্সগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এইটা পেজের মধ্যে যখন বসবে সামহাও মনে হবে জানি একটু ওল্ড টাইপের, তাই না? তাহলে এটাকে আমরা ফুল সাদা করে দিব। এটাকে যখন সাদা করে দিলাম, দেখেন এটা আরো নিখুঁত হলে ভালো হতো। এবং নিখুঁত করার জন্য যেটা আমরা করতেই পারি সেটা হচ্ছে যে এখানে যে সরি এখানে যে টেক্সচারটা আছে সেই টেক্সচারটাকে আমরা ডাইরেক্ট হয়তো বসাই দিতে পারি, কিন্তু সেটা খুব একটা বেশি নিখুঁত হবে বলে মনে হয় না, যার কারণে আমি বসাইনি। আচ্ছা, কপি ইমেজ, ট্রান্সপারেন্সি, নর্মাল, মাল্টিপ্লাই। সাদা থাকবে না সেক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, এটা বাদ। এখানে দেখেন এই জিনিসগুলোকে যদি আমি আরেকটু ছোট করি, আরেকটু ছোট করলে আমার কাজ হয় কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ, আমরা এই জিনিসটাকে খুব ছোট করলাম, লাইক এই টাইপের, এখন এটাকে কয়েকটা কপি করি।
এখন এই জিনিসটাকে আমরা যদি একভাবে নিয়ে এর উপরে অ্যাপ্লাই করি তখন কি আসতে পারে রেজাল্টটা? এখন মোটামুটি একটা রেজাল্ট আসছে, তাই না? মনে হচ্ছে জানি কিছু কিছু জায়গায় ক্ষয়ে ক্ষয়ে গেছে কিংবা একটু ওল্ড টেক্সচার টাইপের। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে আউট, দিস আর নো নিড। তো আমার বাইকার গ্যাংসের যে লোগো প্রয়োজন ছিল, লোগোটা রেডি হয়ে গেছে। এখন আমি সেই লোগোটাকে টোটাল সলিড একটা লোগো হিসেবে দেখতে চাচ্ছি, যার কারণে এই আমি একটা গ্রুপ নিলাম। এবং আপনাদের আমি আগেও বলছিলাম যে যদি আমরা লেয়ারে যাই, লেয়ারে গেলে দেখবো যে আমার যে রেক্টেঙ্গেল যেটা আছে সেটাকে ধরে আমি যদি এটাকে এখন মাস্কিং করি, ঠিক আছে, যদি আমি এটাকে এখন ফ্রিলি মাস্কিং করি, লাইক টোটাল এই জিনিসটা অর্থাৎ লেয়ার 1 এর উপরে টোটাল জিনিসটা যেটা আছে সেটাকে ধরে যদি আমি মাস্কিং করি, তাহলে এটাকে লেয়ার মার্কস হিসাবে আমি রেডি করতে পারি। ঠিক আছে, ধরলাম রেক্টেঙ্গেল, পাইলাম কি? দেখেন এই টোটাল জিনিসটা আমার রেডি হয়ে গেছে। এখন এইটাকে আমরা কোনো সাদা গেঞ্জি কিংবা কোনো কিছুর উপর বসায় দেখি যে এটা কিভাবে ফিট করে। তো তার জন্য আমি দেখি এখানে আমার মনে হয় একটা গেঞ্জির মকআপ রেডি করা ছিল। লেটস চেক হোয়ার ইট ইজ। ওকে, তো দেখেন এইখানে দুইটা মকআপ আছে, একটা কালো এবং একটা সাদা। এখন এই দুটার উপরে, দুটার মধ্যে সাদাটার উপরে আমি জাস্ট ওইটাকে রেডি করতে চাই, তাই না? তাহলে এটাকে নর্মালি এটাকে এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে নিয়ে পেস্ট করব, পেস্ট করে স্মার্ট অবজেক্ট হিসেবে পেস্ট করব এবং স্মার্ট অবজেক্ট হিসেবে পেস্ট করলে দেখেন এই জিনিসটা চলে আসছে। এখন সাদা যেগুলো আছে এই সাদাগুলা যদি আমি একটু নিউট্রালাইজ করতে চাই, যে সাদাগুলো দেখা যাবে না, তার জন্য আমি কি করব? তার জন্য সাদা গেঞ্জির উপর আমি ডাইরেক্ট এটাকে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দিলে দেখেন যে অরিজিনাল যে সাদা গেঞ্জির উপর সাদা যেটা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না, কিন্তু অন্যান্য যে জিনিসগুলা অর্থাৎ গেঞ্জির উপর এটা দেখতে কেমন লাগবে সেটা আমার পারফেক্টলি বসে গেছে এবং পারফেক্টলি এটা দেখা যাচ্ছে। এইভাবে যদি আমাদের গেঞ্জির উপর কিংবা এই টাইপের কিছু ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট নিয়ে অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি কি করতে চান সেটার একটা মোটামুটি আইডিয়া থাকতে হবে আপনার, এবং সেই আইডিয়া অনুযায়ী যখন আপনারা ধরে ধরে কাজ করবেন তখন টোটাল জিনিসটা এভাবে রেডি হয়ে যাবে। হ্যাঁ, এবং কোন জায়গা থেকে কোন জিনিস আনতে হবে সেটা তো আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে মানে এক এক জায়গা থেকে এক একটা জিনিস আমাদের নিয়ে আসতে হয়। এইখানে দেখেন সাদাগুলো খুব বেশি ডিস্টার্ব করছে, এই জন্য এইখানে সাদা অ্যাকচুয়ালি আলাদাভাবে এনে বসানো উচিত। যদিও প্রিন্টে এই সাদাগুলো দেখা যাবে না, সুতরাং ডিস্টার্বটা ফিল করার কথা না, কিন্তু তারপর এই কালো গেঞ্জির উপর অ্যাকচুয়ালি টেক্সচার দেখাতে গেলে এই সাদাটা চলে আসতেছে, এই জন্য সাদাটার উপর বেটার। এইখানে বোঝা যায়, এইখানে গেলে কালারও বেশ কিছু চেঞ্জ করতে হবে, যেহেতু এগুলো ডিপ কালার, এই কালার উপর ঠিক মতো ফুটবে না। এখন আমরা দেখি যে আমরা যদি ব্লক তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করবো। এটা গেল একটা গেঞ্জি, এবং ব্লক তৈরি করার জন্য, আচ্ছা তার আগে ছোট করে জিজ্ঞেস করে নি, যেটা আমরা নিজেরা রেডি করলাম এটা মোটামুটি একটা ইজি টাস্ক ছিল। সো আমার তো মনে হয় আপনারা বুঝতে পারছেন। কোনো সমস্যা আছে বুঝতে? মানে অ্যাকচুয়ালি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের কনফিডেন্ট আছে কিনা যে আপনারা নিজেরাই এখন তৈরি করতে পারবেন এই জিনিস। আচ্ছা দাদা, ওই যে মানে পাখাটা যে পিঠের পিছনে নিলেন ওটা কিভাবে নিলেন? শর্টকাট কোনো কি আছে না? এইটার জন্য শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল শিফট আর হচ্ছে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটা আছে, থার্ড ব্র্যাকেটের যদি এটা মানে পিছনের থার্ড ব্র্যাকেট অর্থাৎ নেক্সট লাস্ট থার্ড ব্র্যাকেট দেওয়া হয় তাহলে এটা হচ্ছে
ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে? যেটা যেমন এইখানে তিনটা বক্স রাখলাম আমি, এখানে তিনটা বক্সের মধ্যে যদি এই বক্সটা সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট ফার্স্ট থার্ড ব্র্যাকেট, এন্টারের পাশে যে ব্র্যাকেট গুলো আছে ফার্স্ট ব্র্যাকেট দিই, সেক্ষেত্রে এটা হচ্ছে সেন্ড টু ব্যাক। আবার কন্ট্রোল শিফট পরেরটা দেই, এটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। তো এখানে পাখাটাকে পিছনে নেওয়ার জন্য আমি ওই ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক কমান্ডটা ইউজ করছিলাম, অর্থাৎ কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ব্র্যাকেট এবং ফার্স্টেরটা দিলে এটা সেন্ড টু ব্যাক হবে, তারপরেরটা দিলে অর্থাৎ লাস্টেরটা দিলে এটা ব্রিং টু ফ্রন্ট হবে। এখন দেখেন আমরা যদি আচ্ছা, আর কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার, আমার আছে। হ্যাঁ বলুন প্লিজ। স্যার, ওই আর্টবোর্ডে যে বাইকটা আনছিলেন, বাইকটা আনার পর যখন ওর ব্যাকগ্রাউন্ডটা একদম মানে ক্লিন করে দিছিলেন, ক্লিন করে শুধু বাইকটা আর্টবোর্ডে আনছিলেন, ওইটা একটু যদি একটু মানে ভেঙে বুঝাতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার বাইকটা আমি নিয়ে আসি, সেটা বেটার। আরো আছে স্যার, তারপর ওই পাখাটারে কিভাবে এক পাশ বড় করছিলেন ওইটাও। ওকে, দেখুন এই হচ্ছে বাইক, তাই না? তো এটাকে যখন আমি ইয়ে করতেছি, ইমেজ ট্রেস করতেছি, টোটাল জিনিসটা ইমেজ ট্রেস হয়ে গেল। এখন হয়ে যাওয়ার পর আমি এটাকে এক্সপান্ড করতেছি, এক্সপান্ড করলে এটা এখন ভেক্টর, তাই না? এখন আমার কোনটুকু দরকার? আমার শুধু ভিতরের এই অংশটুকু দরকার। সুতরাং এইখান থেকে আমি এই ডিরেক্ট সিলেকশন টুলস নিলাম, টুলস নিয়ে প্রথমে এইটাকে ফেলে দিলাম, বাইরের যে কালো অংশ ছিল, জাস্ট সিলেক্ট অ্যান্ড ডিলিট, চলে গেল। এরপরে এইটাকে সিলেক্ট ডিলিট, যদি একবারে ডিলিট না হয় দুইবারে ডিলিট। এখন এইটাকে সিলেক্ট ডিলিট, দেখেন এইটুকু রয়ে গেছে, আবার ডিলিট। এই হচ্ছে আমার অরিজিনাল জিনিস চলে আসলো। তার মানে যখন আমি এটাকে ভেক্টর অবস্থায় পাচ্ছি, তাই না, এটাকে ভেক্টর অবস্থায় পাওয়ার পরে আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে অংশটা আমি ধরবো সেই অংশটাকে ডিলিট করতে পারি। সাপোজ এই অংশটাকে ধরলে এই অংশটাকে ডিলিট করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার লাগবে। সুতরাং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে সিলেক্ট করলাম, আবার বেশি সিলেক্ট করলে তো এই অংশটাও সিলেক্ট হয়ে যাবে। কিভাবে বুঝতে সিলেক্ট হয়ে গেছে? দেখেন এই যে ডটগুলো আছে, ডটগুলো ফিল হয়ে আছে, তাই না, সলিড হয়ে আছে, তার মানে দ্যাট ইজ সিলেক্টেড। তো যে ডটগুলো সলিড নাই সেগুলো কিন্তু সিলেক্ট না। সুতরাং আমি একটু ধরে সিলেক্ট করছি যাতে এই ডটের ভিতরে কিংবা এর ভিতরে চলে না আসে। তাহলে দেখেন এইখানে কোনো ডট কিন্তু সিলেক্ট হয় নাই, কিন্তু এইগুলো সিলেক্ট হয়েছে। এই অবস্থায় যখন সিলেক্ট হয়েছে তখন আমি এটাকে ডিলিট প্রেস করতেছি। তাহলে দেখেন আর কি আছে, এইটাকে ডিলিট প্রেস করলে থাকলো হচ্ছে এই পাশের টুক এবং এইটুক, আবার ডিলিট প্রেস করি, ওইটুকু চলে গেল, বাকি থাকলো হচ্ছে এই অংশ, আবার ধরি ডিলিট, চলে গেছে। তার মানে স্যার যতটুকু এটা তো স্যার আমি যদি গুগল থেকে ডাউনলোড করি তাহলে এটা তো পিএনজি ফাইল থাকবে, তাহলে কি আমি এটা করতে পারবো? তাহলে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসি। সবসময় মনে রাখবেন যে আপনি যে জিনিসটা ডাউনলোড করতেছেন সেই জিনিসটা আপনার কাজের উপযোগী হবে কিনা, ঠিক আছে? তো যদি কাজের উপযোগী না হয় তাহলে সেটা ডাউনলোড করে আমার লাভ হবে না। যেমন মনে করেন যদি আমি এই মোটরসাইকেলটা নিতে চাই, দ্যাট ইজ সিঙ্গেল কালার, গেছে। আমার এই ব্রাউজার একটু ঝামেলা করতেছে। যার কারণে আচ্ছা আমি এগুলো একটু আউট করতেছি, এগুলো আমার দরকার নেই। সাপোজ আমি এই মোটরসাইকেলটা নিতে চাচ্ছি, তো আমি এটাকে ওপেন এ নিউ ট্যাব, চলে আসলো, তাই না? এখন দেখেন এটা এক কালার এবং ভিতরে ব্ল্যাকে আরেকটা কালার। সুতরাং এইটা যদি আমি ইমেজ ট্রেসিং করি তাহলে পসিবিলিটি যে খুব সুন্দরভাবে এটা ট্রেসিং হবে, যেহেতু এটা সিঙ্গেল কালার, তাই না? এবং প্রত্যেকটা স্ট্রোক দেখেন বেশ সুন্দরভাবে দিয়ে আছে, কোনো আবসা ঝাপসা কিংবা এই ধরনের কিছু নাই। কিন্তু যদি আমি এইটা নিতে যাই, লাইক যদি এইটা নিতে চাই, এইখানে দেখেন অনেক ভিতরে অনেক লাইট টাইট হ্যান ত্যান এই ধরনের জিনিস আছে, কিংবা এইটা নিতে যাই, এইখানে দেখেন অনেকগুলো কালার আছে।
তো এইটা আমার ক্ষেত্রে আসলে কাজ করবে না, এই জিনিস আমার ক্ষেত্রে আসলে কাজ করবে না, কারণ যখনই আমি ইমেজ ট্রেস করব তখনই এই জিনিসের মধ্যে 4-5টা ইমেজ আসবে এবং এই জিনিসগুলো ঠিক ওকে ওকে না, তাই না? তো আপনি যখন একটা ইমেজ চুজ করবেন ইমেজ ট্রেস করার জন্য, তখন অবশ্যই কি ধরনের ইমেজ আপনি চুজ করতেছেন কিংবা কি ধরনের ইমেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন সেটা আপনার একটা ছোট আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন। যদি সেই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায় দেন ইট উইল বি ওকে, আর কোনো সমস্যা থাকবে না। যেমন এইখানে দেখেন, এইখানে মাল্টি কালারের ইমেজ আছে, তাই না? কিন্তু তারপরেও এটা আমি কাজ করতে পারবো, কারণ এখানে প্রত্যেকটা কালার সলিড। এই কালারটা সলিড, এই কালারটা সলিড, এই কালারটা সলিড, কোনো কালারের মধ্যে অপাসিটি কিংবা এই ধরনের নাই যে এক জায়গায় হালকা হয়ে আসছে এক জায়গায় হালকা ঝাপসা হয়ে আছে, এই ধরনের নাই। তো সেক্ষেত্রে এই ধরনের, যেমন এটা আমি নিয়ে আসলাম, আমি একটু বড় করলাম এটাকে। এখন দেখেন, যদি আমি এটাকে নিয়ে কাজ করতে চাই, আমার হয়তো ফটোশপে গিয়ে এটাকে আরেকটু বেটার করে নিয়ে আসতে হবে। তদুপরি ইমেজ ট্রেসিং দিয়ে আমি এটাকে মোর অর লেস কাজ করতে পারি। দেখেন এখন আর কিন্তু কোনো ডিটেলস এখানে নাই, তাই না? তো ডিটেলস গুলো আনার জন্য আমি ইমেজ ট্রেসিং এর এই বক্সে নিয়ে চলে আসলাম এবং বক্সে নিয়ে আসার পরে এইখান থেকে থ্রেশহোল্ড আমি বাড়ায় দিচ্ছি, কিংবা এইখানে গিয়ে এইখানে দেখেন হাই ফিডেলিটি ফটো বলে একটা অপশন আছে, কিংবা 6 কালার, আমি 6 কালার দিই। 6 কালার দিলে আশা করি চলে আসবে। দেখেন চলে আসছে। কিছুটা ডিটেলস লেস মানে নষ্ট হয়েছে, যেমন এই অংশগুলোতে ডিটেলস নষ্ট হয়েছে, এই অংশগুলোতে কিছু ডিটেলস নষ্ট হয়েছে। তো এগুলো যদি আমি মনে করি যে না ঠিক আছে ওইটুকু আমি কাজ করে নিতেই পারবো, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, তাই না? তো এই জন্য কোন ধরনের ইমেজ নিয়ে আপনি কাজ করতেছেন, এইখানে দেখেন আমি ইগনোর হোয়াইট করে দিলাম, কোনো হোয়াইট থাকলো না। সো এইটা নিয়ে যদি আমি কাজ করতে চাই তা আমার মনে হয় এটা মোর অর লেস কাজ করা যাবে। সুতরাং এইটা নিয়ে আমরা কাজ করতে পারি। এটাকে এখন এক্সপান্ড করলে ভেক্টর হয়ে যাবে, সুতরাং শুধু নিচের এইটুক যেটুক প্রয়োজন নেই জাস্ট ডিলিট, দেন দ্যাট ইজ ইয়োর মোটরসাইকেল, ইউ ক্যান ডু উইথ দ্যাট। কিন্তু যদি আমরা অন্য একটা মোটরসাইকেল নিয়ে কাজ করতাম লাইক দিস ওয়ান, তাই না? এইখানে জাস্ট খুব ইজি ভাবে আমি কাজ করতে পারতাম, কপি ইমেজ পেস্ট, এই যে ইমেজটা পেস্ট করে ফেললাম। এখন দেখেন যখন এটাকে আমি ইমেজ পেস্ট করতেছি মনে হচ্ছে জানি কোনো ডিটেলস এখানে মিস করে নাই, সামান্যতম ডিটেলসও মিস করে নাই, হয়তো কিছুটা ডিটেলস অবশ্যই মিস করছে, ডিটেলস অবশ্যই মিস করছে, যেমন এখানে দেখতে পাচ্ছি যে কিছু ডিটেলস মিস করছে, এখানে কিছু ডিটেলস মিস করছে। তো তারপরে মনে হয় জানি না ইট ইজ ওকে, আই ক্যান ওয়ার্ক উইথ দিস, তাই না? তো এটা যদি আমরা থ্রেশের হোল্ড আরেকটু বাড়াই দিই, লাইক এটাকে একটু এই পাশে এনে ফেলি, দেখেন এই ডিটেলস গুলো ব্যাক করছে। তার মানে কি এইটা নিয়ে এখন আমি খুব ভালো করে কাজ করতে পারবো। তাহলে ইগনোর হোয়াইট, কোনো হোয়াইট রাখার দরকার নেই। এই যে ব্ল্যাক, এইটা হচ্ছে আমার মোটরসাইকেল, দেন জাস্ট এক্সপান্ড অ্যান্ড ওয়ার্ক উইথ দিস ওয়ান, তাই না? তাহলে আপনি কোন ধরনের ইমেজ নিয়ে কাজ করবেন কিংবা কোনটা নিলে আপনার কাজের জন্য সুবিধা হবে সেটা জাস্ট আপনার উপর নির্ভর করে। আপনি জাস্ট এক্সপিরিয়েন্স বলেন কিংবা দেখে বলেন, সেটা আপনার নিজের করে নিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আপনি গুগল থেকে নেন কিংবা অন্য কোনো জায়গা থেকে নেন সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কোন ধরনের ইমেজ নিয়ে আপনার কাজ করতে সুবিধা হবে সেটা জাস্ট আপনার দেখে বুঝে নিতে হবে। মাঝে মধ্যে এরকম হবে যে কিছু সময় পারফেক্টলি হবে না, তখন একটা জায়গায় দুইটা ইমেজ নিয়ে দুইবার আমার ট্রাই করতে হবে, তাই না? বাট যখন আপনি কাজ করতে বলবেন আপনার সামনে গুগল আছে, পুরো ওয়ার্ল্ড আছে, সুতরাং ইমেজ বাছাই করা আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো যেটা বলতেছিলাম, এখন আমরা দেখি যে আমরা কোনো ব্লগ তৈরির জন্য কি ধরনের ইমেজ ইউজ করি। তো ব্লগ তৈরি করার জন্য ইমেজ যেগুলো ইউজ করা হয় সেগুলো সাধারণত সবচেয়ে ভালো পাওয়া যায় পিন্টারেস্টে, ঠিক আছে? তো যাও এই পিন্টারেস্টে এখানে আমি যদি একটা ছোট্ট সার্চ দিই,
কি লিখে সার্চ দেওয়া যায়? ফ্লাওয়ার আর্ট। এইখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে যদি এইখান থেকে পারফেক্টলি একটা জিনিস প্রথমে আমি চুজ করে ফেলি, তাহলে সেই মানে সেটার উপর ক্লিক করলে তার অনেক ইয়ে দেয়। যেমন এটা আমি চুজ করলাম যে এটা নিয়ে কিংবা এর কাছাকাছি জিনিসগুলো আমি কাজ করব। দেখেন এটা সিলেক্ট করছি, এরপরে যে সাজেশনগুলো আমার আসছে সবই এইটা রিলেটেড, তাই না? তো এটা হচ্ছে এখানে সুবিধা, আমার এখান থেকে দেখে নিতে পারতেছে যে ফ্লাওয়ার স্কেচেস, ফ্লাওয়ার ফোরে, ডিজাইন ফ্লাওয়ার, এই টাইপের। তো মনে করেন যে আমি এইটা নিয়ে কাজ করব, তো এখান থেকে আমি নিচে আরো অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি। তো আমি যেহেতু এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, জাস্ট রাইট বাটন অ্যান্ড কপি দিস ইমেজ এবং এইখানে নিয়ে আসলাম আমি ইমেজটা। এখন নিয়ে আসার পর দেখেন এইখানে ইমেজটা নিয়ে আসছি, সে একইভাবে ইমেজ ট্রেস এবং ইমেজ ট্রেস করে এটাকে আরেকটু ডিটেলস আমি চাইবো। আর যদি ডিটেলস এইভাবে না আনতে পারি, তাহলে যেহেতু ছোট ছোট ইমেজ যদি আমার সময় থাকে, তাহলে আমরা এই জিনিসটা এইভাবে মানে টোটাল জিনিসটাকেই বের করে নিতে পারি। এখানে দেখেন এই ইমেজটা দিয়ে যদি মনে করি যে না এটা দিয়ে আমার কাজ চলবে, আমার শাড়ি কিংবা কাপড়ের উপর আমি ছোট একটা ব্লক তৈরি করতে চাই, স্ক্রিন প্রিন্ট করতে চাই, তাহলে এই ধরনের ইমেজ তো আমি ইউজ করতেই পারি, তাই না? তো যদি আমার এটা মাল্টিপ্লাই করার দরকার পড়ে কিংবা একটু মনে করেন যে আরো দুটো তিনটে একসঙ্গে করে এটাকে গুচ্ছ করার মানে বাড়ানোর দরকার পড়ে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করতে পারি। সরি, এখানে দেখেন টোটাল ফুলের একটা গুচ্ছ তৈরি করে ফেললাম আমি, আর শুধু একটা দিয়ে। শুধু তাই না, এটাকে আমি ভিন্ন ভিন্ন কালার দিতে পারি, তাই না? কোনোটাকে একটু ছোট, কোনোটাকে একটু বড় করে অ্যাডাপ্ট করাতে পারি। এবং সর্বোপরি এরকম ডিজাইন তৈরি করার পর সেটাকে স্ক্রিন প্রিন্টের জন্য বলেন কিংবা ব্লগ বাটিকের জন্য বলেন, কিভাবে অনেক সময় এগুলোকে কালার তৈরি করে কাজ করা হয়, যে তারপর হচ্ছে ট্রেসিং পেপারে প্রিন্ট করে তারপরে ব্লক মানে ব্লক তো না, ট্রেসিং পেপারে প্রিন্ট করে খুব সম্ভব স্ক্রিন প্রিন্টের জন্য রেডি করা হয়। তো এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। এইভাবে মনে করেন যে এটাকে যদি আমরা কাপড়ের উপর বারবার ইউজ করতে চাই, তাহলে এই যে একটা জিনিস আমরা তৈরি করছি, এটাকে মনে করেন একটা কাপড়ের উপর কিভাবে বসবে সেটা লেভেল তৈরি করতে চাই, সেক্ষেত্রে এই যে ছোট একটা জিনিস তৈরি হলো, এখন এটাকে বারবার কপি করে আমরা জাস্ট এটাকে বসাতে পারি, তাই না? বসা এইভাবে দেখতে পারি যে জিনিসগুলো এইভাবে হলে কিভাবে হচ্ছে কিংবা কালার চেঞ্জ করলে কিভাবে দেখা যাচ্ছে। তো মূলত আমরা আমাদের কন্টেন্ট গুলো নিচ্ছি হচ্ছে এইখান থেকে, ওয়েব থেকে, কখনো প্রিন্টারেস্ট থেকে, কখনো গুগল থেকে। তো প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু এখানে অ্যাভেলেবেল, তাই না? তো এখানে কন্টেন্ট গুলো দেখে, যেমন এইখানে দেখেন মাল্টিপল কালারের একটা কাজ আছে। এই ধরনের মাল্টিপল কালারের কাজ আমরা নিজেরা প্রথমে এটাকে নিজের মতো করে নিয়ে নিতে পারি, অর্থাৎ কি বলে ট্রেসিং করতে পারি। ট্রেসিং করার পরে তারপরে এইখানে আমাদের যতগুলা অপশন রেডি করার প্রয়োজন, মনে করেন যে ভিতরে এইটা মনে হয় একটু ভালো করে দেখা যাচ্ছে না কিংবা একটু ফেটে ফেটে গেছে, আর একটু বেটার ডিটেলস হলে ভালো হতো। তো সেক্ষেত্রে সেগুলোকে আমরা নিজেদের মতো করে কাজ করে নিতে পারি। আর নিজেদের মতো করে যখন আমরা এগুলোকে কাজ করে নেব, তখন দেখবেন যে আপনার ডিজাইনটা যেটা দেখে কপি করছেন কিংবা যেটার মতো বানাতে চাচ্ছেন, সেটা থেকেও আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে। এইভাবে অ্যাকচুয়ালি গেঞ্জির কাজ তো আমরা দেখলাম, গেঞ্জির কাজও এইভাবে অনেকভাবে তৈরি করা যায়। এছাড়া গেঞ্জিতে আরো অনেক ধরনের লোগো কিংবা এই টাইপের জিনিসগুলো তৈরি করা হয়। বিভিন্ন সময় ফন্ট দিয়েও বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়, যেমন এখানে লিখি টি শার্ট ডিজাইন। দেখেন এখানে বহুবিধি ডিজাইন আছে, বহুবিধি ডিজাইন। যেমন সাপোজ এটা, তাই না?
এই ধরনের ডিজাইন তো আমরা নিজেরাই তৈরি করতে পারি। কি করতে হবে? জাস্ট মেক ইট কপি পেস্ট। এখন দেখেন এটা কিভাবে তৈরি করছে, নিজের মতো করে সেইভাবে একটা জিনিস রেডি করে ফেলেন। এটাকে রেডি করার জন্য কি করতে হয়? এই যে DONE ডান, এটা একটু নিচে হবে এবং আইডিয়াস না, এটা হেলভেটিকা ফন্ট। ঠিক আছে, দেখেন এটা রেডি করার পরে মনে হচ্ছে যেন একটু বেশি দূরে দূরে হয়ে গেছে। এটা যদিও এই সেম ফন্ট না, তারপরেও এটাকে আমি আর একটু কাছে নিয়ে গেলাম, নিয়ে গেলে মনে হচ্ছে জানি ওকে। এরপরে কি করছে যে এইখানে এরকম একটা ইয়ে তৈরি করছে। এরপরে এটাকে শেয়ার করি, শেয়ার করে এটাকে একটু কাট করে নিয়ে আসলাম, কাট করে নিয়ে আসলে আমার এই জিনিসটা এরকম ভাবে রেডি হয়ে গেল। এরপরে আমার কি করতে হবে? এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে রেডি করতে হবে। এবং এখন যদি এটাকে আলাদা একটা কপি করি এবং সেটাকে সাদা করে দিই, ইনটু ফ্রন্ট, মেক ইট আউটলাইন। এখন এই টোটাল জিনিসটা মিলে, এই দুটো মিলে আমরা কি করতে চাচ্ছি? এটা থাকবে, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না। তাহলে দেখেন ছোটখাটো এই জিনিসটা রেডি হয়ে গেছে, তাই না? এখন আমার করতে হবে কি, এই যে ভিতরে যেটা আছে সেটার মধ্যে যদি আমাদের ইয়ে রেডি করা থাকে, কি বলে এটা, এই ধরনের স্টাইল রেডি করা থাকে, তাহলে তো আমি স্টাইল দিয়েই দিলাম। আর যদি রেডি করা না থাকে, এইখানে স্টাইলগুলো পাওয়া যায়, এই ধরনের স্টাইলগুলো অনেক পাওয়া যায়। তো যেহেতু আমার এখানে রেডি করা নাই, এটা কালার অ্যাকচুয়ালি। সো এই ধরনের স্টাইল যদি রেডি করা থাকে, এই যে এরকম ছোট 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 ডটের মতো, লাইনের মতো, তাহলে এই স্টাইল রেডি করা থাকলে আমরা এখান থেকে আলাদা স্টাইল দিয়ে দিতে পারি। তো যাই হোক, আলাদা স্টাইল না, আমরা জাস্ট এখানে আলাদা একটা কালার দিয়ে দিলাম, তাই না? তাহলে দেখেন খুব সহজে এই ধরনের জিনিস আমরা রেডি করতে পারি। বাদ বাকি যে এখানে এই ছোট ছোট যে জিনিসগুলো আছে, আপনারা বুঝতেই পারছেন যে এগুলো রেডি করা আসতে বড় কোনো ব্যাপার না। এই হচ্ছে ব্যাপার। পিন্টারেস্টে গিয়ে যে কোনো কিছু আপনি চাইলে আশা করবেন যে পেয়ে যাবেন। কিন্তু এই ধরনের গ্রাফিক্স, যেমন এই যে এই গ্রাফিক্সটা, আমার মনে হয় এটাও রেডি করা আপনাদের জন্য কঠিন কোনো ব্যাপার না। তাহলে এইভাবে আপনারা গেঞ্জি কিংবা এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো দেখবেন যে ইজি, এইখান থেকে সাজেশন নিয়ে সেগুলো নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। ঠিক আছে, আর তারপরে ট্রাই করেন, যদি না হয় আমরা আবার মানে মিলিতভাবে ট্রাই করব, তাহলে নিশ্চয়ই হয়ে যাবে। আচ্ছা, তো আজকে আমার ক্লাস মোটামুটি এটাই ছিল। এখন আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আরো কিছু জানার আছে কিনা। আচ্ছা, মনে হচ্ছে আপাতত নাই। পাখাটা ওই যে বলছিলাম বড় ছোট কিভাবে ও করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা দেখি, সমস্যা ঠিক আমি আছে। আসলে ভুলে গেছিলাম। এইখানে দেখেন, এখান থেকে আমরা এই পাখাটাকে নিয়ে গেছিলাম, তাই না? এখান থেকে এই যে পাখাটাকে আমরা নিয়ে গেছিলাম, তো এখান থেকে এই পাখা না, আমরা এবার এই পাখাটা নিয়ে কাজ করি। চলবে না, এইটাই। এখন এই যে পাখাটা আমরা নিয়ে আসলাম, এখন পাখাটা তো এইভাবে রয়েছে। এখন
আমার এটাকে করতে হবে কি, এটাকে আমার এরকম কাট করতে হবে, পার্সপেক্টিভ ভাবে রেডি করতে হবে। তো পার্সপেক্টিভলি রেডি করার জন্য আমরা কি করব, এখানে দেখেন এখানে কতগুলো পার্সপেক্টিভ ফ্রি ট্রান্সফরমেশন টুলস আছে, তাই না? যখন আমরা ওইখানে ক্লিক করতেছি, এই যে দেখেন এখানে কয়েকটা টুলস চলে আসছে। এইটা হচ্ছে ডাইরেক্ট এটাকে ছোট বড় করার জন্য। এরপরে এটা হচ্ছে পার্সপেক্টিভ করার জন্য, পার্সপেক্টিভ ডিস্টর্ট। এখন এইটাই ফার্স্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার কি দরকার, ডান সাইডে যে পাখা মানে বাম সাইডে যে পাখাগুলো আছে সেগুলো বড় হবে এবং ডান সাইডে যে পাখাগুলো আছে সেগুলো ছোট হবে, এই হচ্ছে আমার দরকার। তো এইটা ক্লিক থাকলো। এখন আমি শিফট ধরে করলে যেটা হয় সেটা হচ্ছে জিনিসটা সোজাভাবে উঠবে, শিফট না ধরলে এটা এরকম আঁকা বাঁকা হয়ে যাবে। তো জাস্ট আমি ওই পয়েন্টটা ধরে, যে পয়েন্টটা আমার কি করতে হবে সেই পয়েন্টটা ধরে এটাকে উপরের দিকে টানলে দেখেন জিনিসটা এইভাবে রেডি হয়ে গেল। এটা হচ্ছে পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন, ঠিক আছে? এই যে এটা পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন দিয়ে আমি এটাকে রেডি করে ফেললাম। এরপর এটাকে কি করলাম, ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পরে এটাকে ধরে গ্রুপ করি। এখন যখন এটাকে আমি এখানে বসাচ্ছি, বসানোর পর মনে হচ্ছে জানি না এটাকে কারণ এটা কাট হয়ে আছে, তাই না? সুতরাং আমার এই জিনিসটাকে কাট করতে হবে। এটাকে অফ করে দিই, অফ করে দিই। এখন এটাকে কাট করতে হবে। আর কাট করার জন্য আমি কি করব, এই যে এখানে যেটা শেয়ার টুলস আছে, শেয়ার টুলস দিয়ে এটাকে অ্যাঙ্গেল করে দেবো। শিফট ধরে রাখছি, শিফট ধরে চেষ্টা করব এ যে লেভেলে আছে সেই লেভেলে এটাকে অ্যাঙ্গেল করতে। এখন মনে হচ্ছে না যে বডির লেভেলের সঙ্গে এইটার লেভেল সেম আছে? যদি সেম থাকে তাহলে এটাকে এখানে বসালাম, রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্যাকে সেন্ড করে দিলাম। দেখেন আপনার হচ্ছে পাখা বসে গেছে। যদি মনে হয় যে না একটু আঁকা বাঁকা হয়ে গেছে, একটু বড় ছোট করতে হবে, তাহলে পার্সপেক্টিভ টুলস দিয়ে আবার আমরা এটাকে ঠিক করে নিতে পারি। ঠিক করে নিলাম, ঠিক করে নিয়ে আবার এটাকে এখানে দিয়ে দিলাম এবং তারপর যদি শেয়ার দিয়ে আরেকটু কাট করতে হয়, ওকে, উই ক্যান অলসো ডু দ্যাট। এবার পারবেন? ঠিক আছে, তাহলে এখানে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবেন। এখানে হচ্ছে একটা হচ্ছে পার্সপেক্টিভ টুলস, যখন পার্সপেক্টিভ টুলসে ক্লিক করতেছেন যে কোনো জিনিস সিলেক্ট থাকলে, দেখেন এখন ক্লিক করতেছে এখন কিন্তু কিছু আসতেছে না। যখনই এটা আমার সিলেকশন আছে তখন পার্সপেক্টিভ টুলসে এই পার্টগুলো চলে আসতেছে। সুতরাং প্রথমে পার্সপেক্টিভ টুলস দিয়ে এটাকে এক সাইড বড় এক সাইড ছোট করছি, ঠিক আছে, যেরকম ভাবে অ্যাঙ্গেল দেখা যায়। এরপরে যেটা করছে সেটা হচ্ছে শেয়ার টুলস দিয়ে এটাকে এই বডির সঙ্গে অ্যালাইন করছি, কারণ আমার তো পারফেক্টলি এটাকে বডির সঙ্গে অ্যালাইন করতে হবে। তো বডির সঙ্গে অ্যালাইন করছি এবং এটাকে সেন্ড টু ব্যাক এবং এই যে বসাই দিছি। আর কোনো কোশ্চেন? না স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এনি আদার্স? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তো সেক্ষেত্রে এর পরে যে ক্লাসটা হবে আগামী কিবারে আছে, সোমবারে মেবি, তাই না? কিবার সোমবারে? হ্যাঁ, আগামী সোমবার, আগামী সোমবারে যে ক্লাস আছে সেই ক্লাসে আমি আপনাদের প্রেসে প্রিন্ট দেওয়ার জন্য, আমরা একটা যে কোনো গ্রাফিক ডিজাইনের কাজ করার পরে সেই ডিজাইনের কাজ আমরা যখন প্রেসে প্রিন্ট করতে যাই তখন সে কাজটা যদি 4 কালারে হয় তখন নির্দিষ্ট কিছু সেট আমাদের রেডি করতে হয়, না হলে প্রেসে প্রিন্ট করার সময় তারা সেই সেট করে নেয় অ্যাকচুয়ালি। তো এই ধরনের সেট আপগুলো কীভাবে রেডি করতে হয় সেটা আমি আপনাদের দেখাই দিব এবং ওইটা হবে আমার দেখানো অ্যাকচুয়ালি শেষ ক্লাস। এবং তারপরে আমি চাইবো যে আমি ওই দিন আপনাদের ওইটা দেখানোর পরে আপনাদের একটা প্রজেক্ট দিয়ে দিব, কিছু প্রজেক্টের কন্টেন্ট দিয়ে দেবো। সেই কন্টেন্টের উপর বেস করে আপনাদের কিছু প্রজেক্ট তৈরি করতে হবে, লাইক হয় কোনো ওয়েব ডিজাইন কিংবা কোনো ব্রোশিউর ডিজাইন, ব্রোশিউর কিংবা পোস্টার কিংবা ফ্লায়ার, দেখি কোন ধরনের কন্টেন্ট আমি রেডি করতে পারি। আর সেটা আপনাদের নেক্সট ক্লাসে সাবমিট করতে হবে, তার মানে হচ্ছে বুধবার। এবং আপনারা ধরে রাখতে পারেন যে ওইটা আপনারা সাবমিট করার পর আপনাদের প্রত্যেকে যারা এখন অ্যাক্টিভলি ক্লাস করতেছেন প্রত্যেককে সাবমিট করতে হবে। আমি আশা করছি আপনারা মনে হয় 10 জন, অ্যারাউন্ড 10 জন অ্যাক্টিভলি ক্লাস করতেছেন। সো আমি প্রত্যেকের কাছ থেকে পাবো এবং আপনারা ধরে নিতে পারেন যে ওইগুলার উপর বেস করে আপনাদের অ্যাকচুয়ালি
যে সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটের বেস তৈরি হবে, ঠিক আছে। এবং ওই কাজগুলো করতে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে সেগুলো আমরা ওই ক্লাসের মধ্যে আলোচনা করব। নতুন কোনো কাজ দেখাবো না, কিন্তু আপনারা যেগুলো করছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং পরপর 2টা কাজ আমরা করব এরকম ভাবে। আর তারপরে ফাইনাল কাজ কিংবা ফাইনাল কি বল অ্যাসাইনমেন্ট আপনাদের থাকবে। তো এই দুটো আপনারা ধরে নিতে পারেন। ফাইনাল অ্যাসাইনমেন্টের আগে প্রি অ্যাসাইনমেন্ট, অর্থাৎ কি বলে এটাকে, সেমিফাইনাল অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। সো এই পর্যন্ত আপনারা যতগুলো ক্লাস করছেন কিংবা শিখছেন, আমি চাইবো প্রত্যেকটা জিনিস আবার আপনারা গো থ্রু করেন, কারণ আজকে বুধবার, নেক্সট সোমবার মানে হচ্ছে সামনে বেশ 4 থেকে 5টা দিন আছে। প্রত্যেকটা জিনিস গো থ্রু করেন এবং সামনের ক্লাসে আপনারা সেই জিনিসগুলো যদি কোনোটা আবার বুঝতে হয় কিংবা কোনো প্রবলেম মনে হয়, প্রত্যেকটা জিনিস আপনারা নোট ডাউন করেন এবং সামনের ক্লাসে আমাকে জানান। প্রয়োজন পড়লে তার আগে মেইল করে জানান, যাতে 1টা কিংবা 2টা ক্লাসে আমি প্রত্যেকটা জিনিস শেষ করতে পারি। তো এই হচ্ছে আমার কথা। আপু, আপনি টেক কেয়ার করেন। আচ্ছা, তো ঠিক আছে সবাইকে। সবাই আমার মনে হয় অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন আপনারা। আমি চেষ্টা করব কালকে বলে দিতে, কালকে সকালের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এটা রেকর্ডিংটা পেয়ে যাবেন। তো আজকে তাহলে আমিও বিদায় নিচ্ছি। দাদা আপনাকে ধন্যবাদ, সবাই থ্যাংক ভালো ইউ আপু। থাকবেন।